আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিয়ে প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া প্রধান উপদেষ্টা আসন্ন চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি জানান, চীন বাংলাদেশ থেকে ফল আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া আগামী ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ৩ এপ্রিল ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এর ফলে এবছর ঈদের সরকারি ছুটি হচ্ছে টানা ৯ দিন। মইদুল ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধনী আনাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বৈঠকে পাশ হয় নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী, যেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধের শাস্তি ৭ বছর নির্ধারণ করা হয়। নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে শফিকুল আলম বলেন, ওই সফরের মাধ্যমে বাংলাদেশ থেকে চীনে বিভিন্ন পণ্যের রপ্তানি নতুন দিগন্ত উন্মোচিত হবে। চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। আমরা এটা নিয়ে আপনাদেরকে বলেছি। একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়। চাইনিজ অ্যাম্বাসাডার আমাদেরকে জানিয়েছেন, তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে, তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। এছাড়া ঈদে মানুষের সুবিধার্থে ৩ এপ্রিলও ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান, দেশের 3 পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতেও ছুটি থাকবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা সহ 5টি বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনায় সুপারিশ জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপরে রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের বৈঠকে 166টি সুপারিশের মধ্যে 120টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। আর সংস্কার প্রক্রিয়াকে দেশের ভেতর ও বাইরে থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ অধ্যাপক আলী রিয়াজের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে কমিশন কার্যালয়ে গিয়ে প্রফেসর আলী রিয়াজের হাতে সুপারিশ তুলে দেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে জামায়াত জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামায়াত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। পরে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেয় ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কারে ঐকমত্য কমিশনের 166টি সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে। আমি শহরে আইডি কার্ড ছিল, ঢাকাতে এসে ঢুকে গেলাম, চট্টগ্রামে চলে গেলাম, এটা তো হবে না। হি শুড হ্যাভ আইডি কার্ড অফ দ্যাট পার্টিকুলার সেন্টার। তারপর নেক্সট হলো দ্যাট হি উইল প্রডিউস দ্য আইডি কার্ড ইন ফ্রন্ট অফ প্রিসাইডিং অফিসার। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে সুজন। বর্তমান ব্যবস্থায় স্বৈরতন্ত্র ঠেকানোর কোনো উপায় নেই জানিয়ে আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ছাড়া যত ভালো নির্বাচনই হোক না কেন পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে দেশ।
বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করে। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন। পর্যায়ক্রমে 38টি দলের সাথে অনুষ্ঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনের এ সংলাপ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আগামী রোববার ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেবে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধী দলটি মনে করে সাংবিধানিক সংস্কারে এখতিয়ার কেবল নির্বাচিত সংসদের। তবে ঐকমত হলে নির্বাচন ও প্রশাসনিক সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করার পক্ষে মত বিএনপির। দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে আরও জানাচ্ছেন ইমরুল আহসান। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এখনও সুপারিশ জমা দেয়নি বিএনপি সহ বেশ কিছু দল। তবে সুপারিশ চূড়ান্ত করেছে বিএনপি। কিভাবে সংস্কার বাস্তবায়ন করা যায় এ নিয়ে বেশ কয়েকটি বিকল্প জানতে চাওয়া হয় দলগুলোর কাছে। সংবিধানে গণভোট যুক্ত করার প্রস্তাবকে স্বাগত জানালেও জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য গণভোটের তীব্র বিরোধী বিএনপি। নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের পক্ষে তারা। গণভোটের বিষয়টা এখন নাই, এইগুলো আপনি জনগণের মতামত দিতে হবে, এগুলো নির্বাচনের মাধ্যমে আসতে হবে, আলাদাভাবে কিছু করার এখানে সুযোগ নেই। সুতরাং আপনি নির্বাচনেই করতে পারতেছি না আমরা, এর মধ্যে আবার অন্য সব বিষয় এনে তো এটাকে আরও পিছিয়ে দেওয়া, এগুলো যে আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ম্যান্ডেট নিয়ে সংসদে এসে আপনাকে করতে হবে। এটা একটা দুটা বিষয় না, অনেকগুলো বিষয় আছে। গণভোট একমাত্র তখনই হয় যখন সংবিধানের কিছু অনুচ্ছেদ, যেমন প্রস্তাবনা, তারপরে আর্টিকেল 46, 58 এবং 142 এই সমস্ত আর্টিকেলগুলোতে যখন কোনো সংশোধনী আসে, সেই সংশোধনী গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতি একটা গণভোটের আয়োজন করবেন। যেমন সেটা হয়েছিল ত্রয়োদশ সংশোধনের পরে। এখন কি হিসাবে কেন গণভোট হবে তা তো আমাদের বোধগম্য নয়। নির্বাচনের আগে ন্যূনতম সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বিএনপি বলছে, পুলিশ, দুদক, প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা যেতে পারে ঐকমত্যের ভিত্তিতে। কিছু কিছু সুপারিশ হয়তো অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু কিছু সুপারিশ হয়তো প্রশাসনিক সিদ্ধান্তও করা যাবে, আর কিছু সিদ্ধান্ত এমন হবে যে আমরা জাতীয় ঐকমত্যে পৌঁছালাম, পরবর্তীতে সংসদ গঠিত হলে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলো আমরা গ্রহণ করব। সাংবিধানিক সংশোধনের যদি প্রয়োজন হয় সে সমস্ত ক্ষেত্রে এগুলো ভাগ করা যাবে। যেখানে ঐকমত হয়ে যাবে সেগুলো তো সময়ের ব্যাপার না, এটা তো ইমিডিয়েটলি করা যায়। আর যেগুলো ঐকমত হবে না এগুলো তো, এবং ঐকমত না হওয়াই স্বাভাবিক, এতগুলো রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবেই, এবং আমরা তো বাকশাল করতে যাচ্ছি না এখানে আবার। আনুপাতিক হারে সংসদ নির্বাচন করার বিপক্ষে বিএনপি। এছাড়া কোনো দলের গণপরিষদ নির্বাচনের দাবিও নাকচ করে দিয়েছে তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময় নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় অধ্যাপক ইউনূস একথা বলেন। তিনি জানান, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কার চায় তবে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, আর যদি বড় আকারে সংস্কার চায় তবে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই এবং আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। এই সময় প্রতিনিধি দলের কর্মকর্তারা এই সপ্তাহে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহকে গ্রেফতারের প্রশংসা করেন। নজরদারি ভিত্তিক সমাজ ব্যবস্থা ভেঙে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন ব্যবস্থা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, র্যাবের পাশাপাশি এনটিএমসিকেও বিলুপ্ত করা উচিত, এতে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের প্রতিবেদন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নে তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। অভিযোগ করেন, পুলিশ সংস্কার কমিশনের স্বার্থের সংঘাত ছিল, তাই নতুন করে স্বাধীন কমিশন করতে হবে।
এনটিএমসিকে বিলুপ্ত করতে হবে নিঃসন্দেহে কোনো প্রকার। এবং একই সাথে এর সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। আমরা দীর্ঘদিন যাবত বলে আছি, বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল। এই নজরদারির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, বিশেষ করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়, এই ধরনের কোনো নজরদারি থেকে আমাদের রাষ্ট্রকে সরে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইশতেহারে সমাজে পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতি না থাকলে সেই ইশতেহার গ্রহণ করা হবে না, এমন কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে তিনি বলেন, যে সংস্কার মানুষের জীবনমান বাড়াবে না সেই সংস্কার কাজে আসবে না। ডক্টর দেবপ্রিয় বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নে ভেতর ভঙ্গুর ছিল, এতে দেশের সকল মানুষের অংশগ্রহণ ছিল না। আর সরকার বদল হওয়া আর শাসন বদল হওয়া এক জিনিস নয়, জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিদের কথা ও বাস্তবতার মধ্যে ফারাক দেখা যাচ্ছে। সংলাপে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান বলেন, দেশে উন্নয়ন প্রয়োজনের চেয়ে অধিকার ভিত্তিক হওয়া উচিত। যে সংস্কারগুলোর কথা আমরা বলছি, ন্যূনতম সংস্কার, কার্যকর সংস্কার, সেই সংস্কারের ভিতরে এই পিছিয়ে পড়া মানুষগুলো যারা বৈষম্যের শিকার কাঠামোগতভাবে যুগ যুগ ধরে, তাদের কথা আসবে কিনা এটা কি কেউ একবারও বললেন? আমি তো একবারও তো কমিশনের কোনো মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনি নাই। এই সংস্কার হবে আর পিছিয়ে পড়া মানুষের কোনো উন্নতি হবে না, ওই সংস্কার দিয়ে আমি কি করব? আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে অসহায় গাজাবাসীর জন্য অর্থ ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানী মিরপুরে মণিপুর স্কুল মাঠে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, বাংলাদেশ যেভাবে মায়ানমারের মানুষদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, সেভাবে গাজাবাসীর জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, দেশে যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। কোরআনের বিজয় না আসলে দেশে মুক্তি মিলবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সময় সুদ ছাড়া জাকাত ভিত্তিক ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন বক্তারা। আমি যেদিন ফাইনাল ঘর থেকে বের হয়ে যান, সাহস করবে। সুতরাং ন্যায়ের নির্দেশ এবং অন্যায়ের বিরোধিতা এর অংশ হিসেবে আমরা এই জঘন্য গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে চিৎকার দিয়ে বলতে পারি যে এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আমাদের কথায় বন্ধ যদি নাও হয়, আওয়াজ যদি ইসরায়েলের জালিম শাসকদের কানে নাও ঢুকে, আল্লাহর আরশে পৌঁছবে ইনশাআল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য এবং সূচনা ফাউন্ডেশনে জোরপূর্বক ৩৩ কোটি টাকা জমার অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক উপপরিচালক তাহসিন মুনাবিল হক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ গতকাল বুধবার এই দুটি মামলা দায়ের করেন। প্রথম মামলা এজাহারে তথ্য অনুযায়ী সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতা অপব্যবহার, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে যে জীবন বৃত্তান্ত বা সিভি জমা দিয়েছিলেন সেখানে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আর দ্বিতীয় মামলা এজাহার অনুযায়ী সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সদস্যভুক্ত ব্যাংকগুলোকে পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনে টাকা দেওয়ার জন্য চাপ দেন এবং ২০টি ব্যাংক থেকে মোট ৩৩ কোটি ৫ লাখ টাকা দিতে বাধ্য করে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, জালিয়াতির মাধ্যমে পার্টি চেয়ারম্যান পদ নেওয়া ছাড়াও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে। এছাড়া সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। তামজিদ সুমনের রিপোর্ট।
দুদকের গোয়েন্দা তথ্য অনুযায়ী জিএম কাদেরের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে জিএম কাদের 18 কোটি 10 লাখ টাকার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গোলাম মোহাম্মদ কাদের, চেয়ারম্যান জাতীয় পার্টি, দলীয় মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য, বিদেশে অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 30 কোটি টাকার অবৈধ সম্পদ ও 80 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আমির হোসেন আমু ও তার মেয়ে সুমাইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুদক। আমির হোসেন আমু বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অর্থ পাচারের অভিযোগে প্রাইম ব্যাংকের সাবেক এমডি এহসান খসরু সহ 11 জনের বিরুদ্ধে মামলা করবে দুদক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন যত দেরিতে হবে পতিত হাসিনা ও তার দোসরদের সুযোগ বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসির রহমানের আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস পার হলেও এখনও নির্বাচনে কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যত নির্বাচন দেরি হবে তত পানি ঘোলা হবে এবং পতিত হাসিনা এবং তার দোসররা যাদের কাছে বস্তা বস্তা ভর্তি টাকা আছে তাদের সুযোগ বেড়ে যাবে। সারা দেশে বিতর্কিত ও বিগত সরকারের আজ্ঞাবহ বিচারপতিদের অপসারণের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান তিনি। সরকারকে মাননীয় রাষ্ট্রপতির নিকট আহ্বান জানাই, অনতিবিলম্বে যারা বিতর্কিত বিচারপতি, যারা দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কার্য পরিচালনা করেছিলেন, শপথ লঙ্ঘন করেছিলেন, ভঙ্গ করেছিলেন, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, নতুবা তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের থেকে অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 96টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে বাতিল করার বিষয়ে ঈদের আগে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আইনের সংশোধনী ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিক কথা জানান তিনি। কমিশনার বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য আইনের সংশোধনের অপেক্ষায় তারা। ভোট কেন্দ্র স্থাপন ও রিটার্নিং কর্মকর্তা নিয়োগেও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। বিতর্কিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান কমিশনার আনোয়ারুল ইসলাম। একটা জিনিস ফাইনালি অ্যাপ্রুভ না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো বলা ঠিক না। যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার খুব কঠোর পদক্ষেপ নিয়েছেন, অনেকের চাকরি চলে গেছে। তো এই শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রিভেন্টিভ মেজার হিসাবে হোক, কমিশনও নিচ্ছে এবং সরকারও নিচ্ছে। তো সুতরাং ভবিষ্যতে এই ধরনের হবে না, এটাই তো আমরা মনে করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বিকেলে জেলার সদরপুর ইউনিয়নে 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড বিএনপি এই আয়োজন করে। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব দুলাল, পল্লী বাংলা চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক ভিপি খন্দকার ও মনিরুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 10 নারীকে ATJFB এভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে। রাজধানী ঢাকা ক্লাবে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। অনুষ্ঠানে পাইলট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, এভিয়েশন গ্রাউন্ড সার্ভিস, কেবিন ক্রু, ট্যুরিজম সিকিউরিটি, ট্যুরিজম উদ্যোক্তা ও সাংবাদিকতা সহ 10টি শ্রেণীতে অবদান রাখাদের ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিমানে এমডি ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। গাজীপুরে CSRM কোম্পানি ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে, তবে এ ঘটনায় লুণ্ঠিত মালামাল এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে মানিকগঞ্জ থেকে ট্রাকটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। লুট হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান তারা। গত 16 মার্চ নারায়ণগঞ্জে পাগলা এলাকার CSRM কোম্পানির ফ্যাক্টরি থেকে একটি ট্রাক 22 টন রড নিয়ে নেত্রকোনায় যাচ্ছিল। পথে গাজীপুরের শালনা বাজার ব্রিজ এলাকায় ডিবি পুলিশের পোশাক পরিহিত একদল দুষ্কৃতিকারী ট্রাকটির গতিরোধ করে। পরে চালককে আহত করে ট্রাক নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন গাজীপুর মেট্রোপলিটন থানায় CSRM কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ আল আমিন শেখ বাদী হয়ে মামলা করেন। দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এলো নতুন দুটি স্মার্টফোন, শাওমি রেডমি নোট 14 প্রো এবং শাওমি রেডমি A5। বিকেলে রাজধানীর একটি হোটেলে সেলিব্রেটিং ঈদ উইথ মি আয়োজনের মধ্য দিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন স্মার্টফোন দুটি উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, নতুন স্মার্টফোন দুটি অসাধারণ ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে দিবে দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্স। শাওমি রেডমি নোট 14 প্রো 8GB থেকে 256GB ভ্যারিয়েন্ট 29,999 টাকা, আর রেডমি A5 4GB থেকে 64GB পাওয়া যাচ্ছে 10,999 টাকায়। স্মার্টফোন দুটি দেশব্যাপী শাওমির সকল অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বৈষম্যহীনভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানে করসীমা তৈরি এবং করের আওতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সঙ্গে প্রাক বাজেট বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কর অব্যাহতি সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ বলেন, ম্যানুফ্যাকচারিং খাত অন্য সব ইন্ডাস্ট্রির সাথে পেরে উঠছে না, এ কারণে তাদের করের আওতা সহনীয় পর্যায়ে রাখা উচিত। জানান, স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ায় দেশের গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি, তারাই এখন ভুগছে। সবাই একমত হলে হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। এই জন্য এফবিসিসিআইকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। আধুনিক ডিজাইন ও আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছে স্থানীয় ব্র্যান্ডগুলো, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও বরাবরই দেশীয় এসব পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বলে জানান বিক্রেতারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। দেশীয় ফ্যাশন হাউসগুলো নতুন ডিজাইন এবং বিশেষ ঈদ কালেকশন নিয়ে এরই মধ্যে ঈদ বাজারে সাড়া ফেলে দিয়েছে। শিশু থেকে বয়স্ক পরিবারের সবার জন্য রয়েছে বাহারি সব পোশাকের সমাহার। ভালো মানের ও সাশ্রয়ী মূল্যের হওয়ায় দেশীয় ব্র্যান্ডগুলোর পোশাক কিনতে আগ্রহ বেশি ক্রেতাদের। আমাদের বাংলাদেশি যেসব প্রোডাক্টগুলো আছে, দেশাল, দেন হচ্ছে আপনার সারা, দেন আপনার হচ্ছে আরং, এইসবটাই বেশি পড়া হয় আমাদের। অ্যাজ ইউজুয়াল এখানে ডিজাইন সবসময় ভালোই হয়, এবারও অন্যান্য বারের মতো ভালোই। আমি একটু কমফোর্টেবল ড্রেসেস প্রেফার করি, একটু কমফি ওয়্যার টাইপ, যেটা গরমও সব মেলায়।
এবারে সুতি সিল্ক কাপড়ের মধ্যে হালকা কাটওয়ার্ক, এমব্রয়ডারি, সিকোয়েন্সের কাজ প্রাধান্য পেয়েছে বেশি বলে জানান বিক্রেতারা। ঈদ উপলক্ষে আমাদের আসছে 3 পিস আসছে, স্টিচ, নন স্টিচ। স্টিচের মধ্যে হচ্ছে অর্গানজা আছে, হোয়াইট গোল্ড আছে, যেগুলো এখন সব রানিং প্রোডাক্টটা। স্পেশালি আমাদের হোয়াইট গোল্ড যেগুলো আছে এগুলো একটু বেশি চলতেছে। মেয়েদের প্রোডাক্টগুলোর হচ্ছে চাহিদা থাকছে বেশি। তারপর হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, 3 পিসগুলো আছে, যেমন একটু কটনের আছে, সিল্কের আছে, শাড়ির ভিতরে হাফ সিল্ক আছে। আকর্ষণীয় ডিজাইন ও সামর্থ্যের মধ্যে দামের কারণে দেশীয় ব্র্যান্ডগুলোর প্রতি ঝোঁক বাড়ছে ক্রেতাদের, যা দেশীয় পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।